নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে আমাদের নতুন একটি ক্লাস নিয়ে। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য স্পেশাল তোমাদের ক্লাস শুরু হচ্ছে আজকে থেকে। আজকে তোমাদের ক্লাস নাম্বার 1 থাকছে, যেটা কিন্তু তোমাদের ডব্লিউবিএসএসসির নতুন যে সিলেবাস প্রকাশ করা হয়েছে ডব্লিউবিএসএসসির মাধ্যমে, তার সিলেবাসকে মাথায় রেখেই সম্পূর্ণ সিলেবাস ভালো করে পর্যালোচনা করেই কিন্তু আজকের ক্লাসটা তোমাদের রাখা রয়েছে। সমস্ত যে আমাদের জিকের যে চ্যাপ্টারগুলো রয়েছে, টোটাল 10টি চ্যাপ্টার রয়েছে জিকেতে, যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট। এই টোটাল 10টি থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু এখানে রাখা রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নতুন যে সিলেবাস, গ্রুপ সি এর যে সিলেবাস সেটা তোমরা দেখতে পাচ্ছ, কারণ গ্রুপ সি গ্রুপ ডি জিকে সেকশন যে সিলেবাস সেটা প্রায় একই। তো গ্রুপ সিটা আমরা দেখে নেব। এখানে ইন্ডিয়ান হিস্ট্রি দেওয়া রয়েছে, ইন্ডিয়ান জিওগ্রাফি, এছাড়া রয়েছে জেনারেল নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে দেওয়া রয়েছে, এনইপি যে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি রয়েছে সেই সম্পর্কে দেওয়া রয়েছে, এছাড়া জেন্ডার অ্যাওয়ারনেস যে রুলস রেগুলেশন, এছাড়া এলিমেন্টারি যে নলেজ এবং ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, এটা ইন্ডিয়ার সাপেক্ষে যে আমাদের কালচারাল আর্ট অ্যান্ড কালচার থেকে কিন্তু প্রশ্ন এখান থেকে আসবে। এছাড়া বেসিক কম্পিউটার নলেজ রয়েছে, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস রয়েছে, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, এটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু নয়, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেশি জোর দেওয়া হবে। এছাড়া রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে স্পোর্টস বা স্ট্যাটিক জিকের যে আমাদের স্পোর্টস রয়েছে সেই সম্পর্কিত। এছাড়া লাস্টে রয়েছে ইনোভেশন অ্যান্ড ইনোভেশনস ইন সায়েন্স, এই সম্পর্কিত আমাদের কিন্তু দেওয়া রয়েছে আবিষ্কার এবং আবিষ্কারক, বিভিন্ন সায়েন্সের বিভিন্ন যন্ত্র হতে পারে বা বিভিন্ন জিনিস হতে পারে। তো আমরা দেখে নেব এই সম্পর্কিত টোটাল যে 20 নম্বরের আমাদের যে জিকে কোশ্চেন রয়েছে সেই সম্পর্কিত আমাদের কিন্তু এই অনুসারে ক্লাস কিন্তু চলবে। আজকে তার প্রথম ক্লাস। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কন্টেন্টের প্রথম প্রশ্ন থেকে শুরু হচ্ছে এবং প্রতিটা প্রশ্নের আমরা ডিটেল সলিউশন রেখেছি। এই জন্য তোমাদের এখানে নামমাত্র কিন্তু 20টা প্রশ্ন আছে, কিন্তু 20টা প্রশ্ন এখানে কিন্তু নেই। এখানে প্রায় 100টার ওপর কিন্তু প্রশ্ন সংখ্যা হয়ে যাবে, কারণ সমস্ত প্রশ্নের কিন্তু এক্সট্রা ডিটেলস কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি। আর যে সমস্ত চ্যাপ্টার বা যে সমস্ত টপিকের ওপর থেকে আমাদের প্রশ্ন আসতে পারে সেগুলো সবই কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে। তো চলো আমরা দেখে নেবো আজকের প্রথম ক্লাসের প্রথম প্রশ্ন থেকে। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে দেবে, পারলে সকলে একটা করে হাইপ করে দেবে। হাইপ আমরা কিন্তু যে কমেন্ট সেকশন রয়েছে তার ডান দিকে একটু সরালে আমরা হাইপ বাটন পেয়ে যাব। এছাড়া আমাদের নিচে দেওয়াই রয়েছে, এবং সকলে একটা লাইক করবে, শেয়ার করবে। টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হবে। কেন যুক্ত হবে? এখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। চলো প্রথম প্রশ্ন আমাদের শুরু হচ্ছে এখান থেকে। টাটা আইপিএল 2025-এর শিরোপা কোন দল জিতে নিয়েছে? তো টাটা আইপিএল 2025-এর যে শিরোপা জিতে নিয়েছে কোন দল, এটা কিন্তু আমাদের স্পোর্টসের থেকে প্রশ্নটা রয়েছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, অপশান নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এক্ষেত্রে আমরা এর সাথে এক্সট্রা তথ্য দেখে নেব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে 6 রানে পরাজিত করে প্রথমবার টাটা আইপিএলের শিরোপা জিতে নিয়েছে। এখানে অধিনায়ক অর্থাৎ ক্যাপ্টেন কে রয়েছে বিজয়ী দলের? রাইট অ্যান্সার হবে কোনটা? অবশ্যই রজত পাটিদার। এবং উপবিজেতা অর্থাৎ রানার্স আপ হয়েছে কে? পাঞ্জাব কিংস হয়েছে। এর অধিনায়ক কে রয়েছে? শ্রেয়স আয়ার, ইনি রয়েছেন এখানকার ক্যাপ্টেন। এবার আমরা দেখব এখানকার যে কততম সংস্করণ হয়েছে 2025-এর টাটা আইপিএলের, যেটা 18তম কিন্তু এডিশন কিন্তু রয়েছে। টাইটেল স্পন্সর কে রয়েছে? টাটা এখানকার টাইটেল স্পন্সর। এছাড়া বিজয়ী দলের যে পুরস্কার অর্থ বাবদ কত টাকা দেওয়া হয়েছে? প্রায় 20 কোটি টাকা কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। এছাড়া যারা উপবিজেতা বা রানার্স আপ হয়েছে তাদেরকেও কিছু পুরস্কার মূল্য দেওয়া হয়েছে, সেই অ্যামাউন্টটা কত? 13.5 কোটি টাকা। এখান থেকে আমরা দেখে নেব যে অরেঞ্জ ক্যাপ বিজয়ী কারা। তো অরেঞ্জ ক্যাপ বিজয়ী কিন্তু হয়েছেন সাই সুদর্শন গুজরাট টাইটান্স থেকে। সব থেকে কত রান তিনি নিয়েছেন? এখানে কিন্তু 759। এছাড়া পার্পল কাপ যিনি কিন্তু জয়লাভ করেছেন, যার নাম প্রসিদ্ধ কৃষ্ণান, তিনি গুজরাট টাইটান্স থেকে রয়েছেন এই টিমের, এবং সর্বাধিক 25টি উইকেট কিন্তু তিনি নিয়েছেন। উইকেট যারা নিয়ে থাকেন অবশ্যই তাদেরকে পার্পল ক্যাপ কিন্তু প্রোভাইড করা হয়। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে সকলে। চলো পরের প্রশ্ন দেখব। কোন গ্রহকে সন্ধ্যা তারা বা শুকতারা বলা হয়ে থাকে? তো সন্ধ্যা তারা এবং শুকতারা বলা হয়ে থাকে শুক্র গ্রহকে, যেটাকে বলা হচ্ছে ভেনাস। আর ভেনাস সম্পর্কে আরেকটা তোমরা দেখে রাখবে, এটা কিন্তু আমাদের একদম তোমাদের যে আমাদের সমস্ত গ্রহ কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, কিন্তু আমাদের যে শুক্র গ্রহটি রয়েছে এবং ইউরেনাস, এই দুটো কিন্তু পূর্ব থেকে পশ্চিমে কিন্তু পাক খায়। ঠিক আছে, ঠিক তার বিপরীতে এখানে আরও কিছু দেখে রাখবে, যেমন বুধ রয়েছে, এটি কিন্তু সৌরজগতের সব থেকে ছোট গ্রহ এবং সূর্যের সব থেকে কাছের গ্রহ রয়েছে এই বুধ। কিন্তু সূর্যের সব থেকে কাছের গ্রহ হওয়া সত্ত্বেও এটা কিন্তু
খুব একটা হটেস্ট প্ল্যানেট নয়। সবথেকে হটেস্ট বা সবথেকে উষ্ণতম গ্রহ যদি বলা হয় তাহলে শুক্রই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। এই জন্যই কিন্তু এটাকে সন্ধ্যা তারা বা শুকতারা বলা হয়। আবার এটাকে কিন্তু পৃথিবীর যমজ গ্রহ বলা হয় এই শুক্রকে। সুতরাং সূর্যের কাছে হওয়া সত্ত্বেও বুধ কিন্তু খুব একটা উষ্ণ নয়, শুক্র হচ্ছে সবথেকে উষ্ণতম। এই জন্য কিন্তু এটা জলজল করে উজ্জ্বল হয়, এই জন্য এটাকে কিন্তু সন্ধ্যা তারা বা শুকতারা বলা হয়ে থাকে। আর পৃথিবীর যে যমজ গ্রহ সেটা তো বললামই তোমাদের। এছাড়া মঙ্গল রয়েছে, মঙ্গল আমাদের কিন্তু এটাকে মার্স, এই মার্সের কিন্তু টোটাল 2টো উপগ্রহ রয়েছে এবং এটাকে লাল গ্রহও কিন্তু বলা হয়ে থাকে। ফোবস আর ডিমোস এই 2টো উপগ্রহের নাম। আর শনির কিন্তু একটি বলয় রয়েছে, আমরা সকলেই জানি, আর এটা হচ্ছে আমাদের কি গ্যাসীয় গ্রহ, শনি গ্রহ। চলো আমরা দেখে নেবো আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন দ্রুততম গ্রহ রয়েছে যেটা কিন্তু বুধ কিন্তু 88 দিনে তার পরিক্রমণ কিন্তু কমপ্লিট করে ফেলে। সন্ধ্যা তারা শুকতারা বলা হয়ে থাকে শুক্র গ্রহ বা ভেনাস। এছাড়া নীল গ্রহ রয়েছে পৃথিবী, যেটা আমাদের পৃথিবী রয়েছে আর্থ, যার একটি মাত্র স্যাটেলাইট বা মুন রয়েছে যেটা হচ্ছে মুন বা চন্দ্র। লাল গ্রহ নামে পরিচিত রয়েছে মঙ্গল, মার্স। এছাড়া রয়েছে গ্যাস দানব নামে পরিচিত রয়েছে কে? অবশ্যই বৃহস্পতি। এই বৃহস্পতি কিন্তু সবথেকে সৌরজগতের সবথেকে বৃহত্তম গ্রহ এবং এর সবথেকে যে বড় উপগ্রহ রয়েছে যার নাম হচ্ছে কি গ্যানিমিড। এছাড়া রয়েছে বলয়যুক্ত গ্রহ যার নাম রয়েছে শনি গ্রহের কিন্তু এর সম্পর্কে দেখে রাখবে, সবথেকে স্যাটেলাইট সংখ্যা সবথেকে বেশি রয়েছে কিন্তু শনি গ্রহের। এছাড়া সৌরজগতের যে সবুজ গ্রহ নামে পরিচিত রয়েছে ইউরেনাস। বরফের দানব নামে পরিচিত বা সবথেকে শীতলতম গ্রহ যদি বলা হয় তো নেপচুন আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এই ধরনের ডিটেলস সলিউশন পাওয়ার জন্য তোমরা সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক অবশ্যই করে দেবে, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ক্লাস কিন্তু প্রতিদিনই প্রায় তোমাদের দিয়ে থাকি। আর প্রতিদিন সন্ধ্যে 7টার দিকেই কিন্তু তোমরা ক্লাস কিন্তু পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন রয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলের প্রথম স্তর কোনটি? তো পৃথিবীর যে বায়ুমণ্ডল রয়েছে আমাদের, তো বায়ুমণ্ডলের যে প্রথম স্তর রয়েছে একদম ভূত্বকের থেকে উপরে যে স্তরটি রয়েছে যেখানে আমরা বসবাস করছি সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারে। এই ট্রোপোস্ফিয়ারকে কিন্তু ক্ষুব্ধমণ্ডল বলা হয়, কারণ এখানে ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত সমস্ত যে ক্রিয়াকলাপগুলো রয়েছে বায়ুমণ্ডলীয় কার্যকলাপ সবই কিন্তু এখানেই পরিলক্ষিত হয়ে থাকে। এর উপরে যেটা রয়েছে সেটা রয়েছে আমাদের কোনটা? স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে ঠিক এর উপরেই। তারপর রয়েছে আমাদের কোনটা? মেসোস্ফিয়ার রয়েছে, থার্মোস্ফিয়ার রয়েছে এবং সর্বশেষ রয়েছে এক্সোস্ফিয়ার। এ সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা দেখে নিই, যে আবহাওয়ার স্তর রয়েছে যেটা কিন্তু ট্রোপোস্ফিয়ারকে বলা হচ্ছে, কারণ এখানেই সমস্ত ধরনের যে আবহাওয়ার গোলযোগ কিন্তু হয়ে থাকে। পরবর্তী রয়েছে ঘনত্বপূর্ণ যে স্তর রয়েছে যেটা রয়েছে ট্রোপোস্ফিয়ারকে বলা হচ্ছে ঘনত্বপূর্ণ স্তর। এছাড়া শান্ত স্তর বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারকে। শান্ত স্তর হওয়ার জন্যই এখানেই কিন্তু আমাদের সমস্ত ধরনের প্লেন বা জেট প্লেন কিন্তু চলাচল করে থাকে, বিমান। পরবর্তী রয়েছে কোনটা? ওজোন স্তর রয়েছে এবং ওজোন স্তর কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারেই অবস্থান করছে, এই ওজোন লেয়ার বা ওজোন স্তর। সৌরজগতে এখানে কিন্তু আমাদের যে বায়ুমণ্ডলের শীতলতম যে স্তর রয়েছে সেটি কোনটা? সেটা রয়েছে আমাদের শীতলতম মেসোস্ফিয়ার। আর এই মেসোস্ফিয়ার স্তরেই কিন্তু যে সমস্ত উল্কাপিণ্ড রয়েছে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তী যে স্তর রয়েছে সেটা কিন্তু থার্মোস্ফিয়ার। এটা কিন্তু সবথেকে তাপের স্তরও কিন্তু বলা হয়ে থাকে আমাদের যে বায়ুমণ্ডলীয় স্তর রয়েছে। এছাড়া পরবর্তী স্তর রয়েছে মেরুজ্যোতি বা আরোরা দেখা যায়, যেটা হচ্ছে আয়নোস্ফিয়ারে। আর এই আয়নোস্ফিয়ারে কিন্তু বেতার তরঙ্গ যেটা রয়েছে সেটা কিন্তু প্রতিফলিত হয়ে থাকে। এবং সর্বশেষ যে স্তর রয়েছে যেটা কিন্তু আমাদের রয়েছে এক্সোস্ফিয়ার। এখানেই কিন্তু কৃত্রিম উপগ্রহ স্তর এটাকে বলা হয়ে থাকে। আর এই এক্সোস্ফিয়ার প্রায় আমাদের যে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটগুলো দেখা যায় সেটা কিন্তু এক্সোস্ফিয়ারের উপরেই, যেটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? তো পশ্চিমবঙ্গের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের গতকাল যে ডব্লিউবিপি এক্সাম ছিল আমাদের, সেই এক্সামে কিন্তু একটা প্রশ্ন এসেছিল যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছে যে সমস্ত বাংলাদেশের কাছাকাছি সংলগ্ন যে সমস্ত রাজ্যগুলো রয়েছে আমাদের ভারতের, সেগুলো কোনগুলো? এর ধরনের প্রশ্ন কিন্তু এসেই থাকে। সুতরাং এই প্রশ্নটা তোমাদের ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট। আর তোমাদের বলে রাখি, ডব্লিউবিপিতে যে সমস্ত প্রশ্ন এসেছে খুবই ভালো মাত্রার প্রশ্ন, একদম ইজি মানের কোশ্চেন, এবং সমস্ত প্রশ্ন আমরা যে সমস্ত আমাদের চ্যানেলে দিয়েছি একদম ফ্রিতে, সেগুলো কোনো পেইড ক্লাসও কিন্তু করানো হয়নি, সম্পূর্ণ ফ্রিতে আমরা যে ক্লাস দিয়েছি সেখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু চলে এসেছে। আর দুঃখের বিষয় একটাই, যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা এই ডব্লিউবিপিএসআই যে এক্সাম হয়েছিল আর ডব্লিউবিপি কনস্টেবলের যে এক্সাম হলো 2024-এর, এই দুটোতেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা একটাও দেখতে পাইনি। এটাই হচ্ছে সবথেকে দুঃখের বিষয়, তাই না? চলো তো আমরা দেখে নিই পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, এটা যে কতগুলো সীমান্ত রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সাথে ইন্টারন্যাশনাল বাউন্ডারি। টোটাল 3টে কিন্তু রয়েছে। কোন কোন দেশ রয়েছে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এটা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল হয় এবং ঠিক তার পাশেই কিন্তু রয়েছে বাংলাদেশ।
আর বাংলাদেশের সাথে ভারতের সবথেকে বেশি কিন্তু সীমান্ত কিন্তু রয়েছে, বর্ডার লাইন কিন্তু রয়েছে। কত? 4096 কিলোমিটার কিন্তু রয়েছে বাংলাদেশের সাথে আমাদের ভারতের সীমারেখা। ঠিক আছে, এটা পরীক্ষায় চলে আসে। এছাড়া কিন্তু নেপাল রয়েছে এদিকে রয়েছে আমাদেরকে ভুটান। এই তিনটে প্রতিবেশী দেশকে কানেক্ট করছে কে? এই আমাদের ওয়েস্ট বেঙ্গল। পরবর্তী প্রশ্ন আছে। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমরা একটু দেখে নাও, এখানে লক্ষ্য করবে এখানে স্ট্যাটিক যে বলে যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের নিজেদের তৈরি করা। এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে পিডিএফটা নেওয়ার জন্য। আর কেনই বা এটা নেবে, তার কারণ হচ্ছে WBSSC বা WEP তোমরা কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়েছো, এটা তোমরা কেউ অস্বীকার করতে পারবে না যারা WEP পরীক্ষার্থী রয়েছে। এখানে কিন্তু স্ট্যাটিক জিকে থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমাদের সবই চলে আসবে। আর WBSSC গ্রুপ সি গ্রুপ ডিতে যে সিলেবাস রয়েছে সেটার সাথে কিন্তু দারুণভাবে ম্যাচ করছে এটা। যেমন আবিষ্কারক তো এখানে রয়েছে, এছাড়া আমাদের ভূগোল থেকে ইতিহাস থেকে যা প্রশ্ন রয়েছে এখানে রয়েছে। আর ইতিহাসের কথা তোমাদের যদি বলি, ইতিহাস কিন্তু এখানে তোমাদের খুব একটা বেশি দেওয়া নেই, কারণ ইতিহাসের আমরা আলাদা করে একটা পিডিএফ দিয়ে দিয়েছি, সেটার মধ্যে কমপ্লিট রয়েছে। আর এখানে স্ট্যাটিক জিকেতে যে ভূগোলের গুরুত্বপূর্ণ যে আমাদের রামসার সাইট, টাইগার রিজার্ভ, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিভিন্ন গুরুত্বপূর্ণ সীমারেখা রয়েছে, তৃণভূমি রয়েছে, যেগুলো সব স্ট্যাটিক জিকের আন্ডারে পড়ে চলে আসে। এছাড়া রয়েছে আমাদের বিভিন্ন শাস্ত্রীয় নৃত্য, যেগুলো কিন্তু আর্ট অ্যান্ড কালচার যেটা রয়েছে না, ইন্ডিয়ার আর্ট অ্যান্ড কালচারাল যে ইয়েগুলো, সেই যে চ্যাপ্টার রয়েছে আমাদের টপিক রয়েছে, সেখান থেকে কিন্তু এটা চলে আসছে। বিভিন্ন লোকনৃত্য, বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি, বিভিন্ন ক্যাপিটাল কারেন্সি, বিভিন্ন আমাদের যে সমস্ত আমাদের দেশের সাপেক্ষে বিভিন্ন গিরিপদ রয়েছে। এছাড়া আমাদের সিলেবাসে রয়েছে স্পোর্টস রিলেটেড কারেন্টের টপিক, যেমন রয়েছে আমাদের বিভিন্ন খেলায় কতজন খেলোয়াড় সংখ্যা রয়েছে, খেলোয়াড় সম্পর্কিত এবং খেলাধুলা সম্পর্কিত যে সমস্ত ব্যক্তিগণ রয়েছে, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেডিয়াম, খেলোয়াড়দের ছদ্মনাম, কোন ট্রফি কোন খেলায় দেওয়া হয়, ক্রীড়াবিদদের লেখা বই, এই সমস্ত কিছু টপিক যেগুলো কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের স্পোর্টস রিলেটেড আলাদা করে দেওয়াই রয়েছে, এখানে সবই দেখতে পাবে। এছাড়া পলিটি থেকে তোমাদের গুরুত্বপূর্ণ সংবিধানের উৎস, তপশিল, বিভিন্ন আমাদের সংবিধানের উৎস, বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা, এই সবই দেওয়া রয়েছে, বিভিন্ন উপজাতি। তোমরা যদি একটু ডিটেলসে দেখো এটা তোমরা দেখতে পারবে। এছাড়া ওই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই তোমরা একটা ডেমো পিডিএফ পাবে, সেখানে সমস্ত বিস্তারিত দেওয়া থাকবে। ঠিক আছে, আর এখানে টোটাল আমরা যদি বলি কতগুলো টপিক সংখ্যা রয়েছে, এইভাবে টোটাল টপিকের সংখ্যা রয়েছে 120+। টোটাল পেজ সংখ্যা কত আছে? 126টা। এবং এই পিডিএফটা যদি তোমরা কমপ্লিট করো তো ম্যাক্সিমামটাই কিন্তু তোমাদের টপিক কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য। অবশ্যই তোমরা যারা নিতে চাও তোমরা কিন্তু ওই নম্বরে যোগাযোগ করবে, ডিসক্রিপশানে বক্সে নম্বরের লিঙ্ক দেওয়া থাকবে। পিডিএফের প্রাইস কত রয়েছে? 249 টাকা রাখার কথা ছিল, কিন্তু তোমাদের সকলের কথা মাথায় রেখে এখানে 171 টাকা কিন্তু প্রাইস দেওয়া রয়েছে। আর এটা কিন্তু তোমাদের শুধুমাত্র গ্রুপ সি গ্রুপটির জন্য তা কিন্তু নয়, তোমাদের বারবার বলছি এটা স্ট্যাটিক জিকের জন্য। এটা স্ট্যাটিক জিকে মানে এসএসসি দাও, রেল দাও, WBP, কেপি, যে কোনো এক্সাম দাও না কেন, যেখানে স্ট্যাটিক জিকে প্রশ্ন থাকবে, সিলেবাস থাকবে, সেখানেই কিন্তু এই পিডিএফটা কার্যকর শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো সকলে কিন্তু এটা নিতে পারো, কারণ সমস্ত এক্সামেই কিন্তু তোমাদের স্ট্যাটিক জিকে থাকে। স্ট্যাটিক জিকের মধ্যে আমরা ইতিহাসকে ইনক্লুড করিনি, তার কারণ কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি সম্পর্কে আমাদের এই পিডিএফে সম্পূর্ণটা দেয়াই রয়েছে। একদম প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত থেকে যা প্রশ্ন হয় পরীক্ষায়, যা প্রশ্ন এসেছে সবই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কিত এই পিডিএফটি রেডি করা হয়েছে। টোটাল 80টা এখানে পেজ সংখ্যা রয়েছে, তোমরা এখানে সেটা দেখতেই পারবে। এখানে সম্পূর্ণটা কিন্তু একদম কভার আপ করা রয়েছে, তাও আবার একদম প্রপার সিকোয়েন্সকে মেনটেন করে। এখানে প্রাচীন, মধ্য, আধুনিক ভারত সম্পূর্ণ একদম পরপর কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, সাল অনুসারে একদম যে সমস্ত গভর্নর রয়েছে, গভর্নর জেনারেল রয়েছেন, বানার গভর্নর রয়েছেন, সমস্ত কিছু দেওয়া রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সন্ধি, বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল, বিভিন্ন চুক্তি, বিভিন্ন প্ল্যান, সব কিছু এখানে দেওয়া রয়েছে। বিশেষ করে আমাদের যে আধুনিক ভারতের ইতিহাস, সেটাকে আরও সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো রয়েছে। শেষের দিকে যদি চলে আসি তাহলে দেখবো ওয়ান শট টাইপের কিছু প্রশ্ন উত্তর, যেখানে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ ওয়ান লাইনের প্রশ্ন তো দেওয়া রয়েছে, এবং এগুলো যদি কমপ্লিট করে যাও তাহলে কিন্তু তোমরা WEP, কেপি কনস্টেবল বা আমাদের গ্রুপ সি গ্রুপ ডির জন্য তোমরা সকলেই কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। আশা করি WEPতে এখান থেকে ম্যাক্সিমামটাই তোমাদের কমন চলে এসেছে, যা ইতিহাস থেকে প্রশ্ন এসেছিল। সমস্ত পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু দুঃখের বিষয় যে WEPতে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল না, কিন্তু কলকাতা পুলিশে থাকবে না এটা কোনো সম্ভাবনা কিন্তু নেই। যে থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা আমিও ঠিক বলতে পারছি না। ঠিক আছে, যে তোমাদের দেখলাম যে WPSI তো ছিল না বা কনস্টেবলেও ছিল না, বাট কেপিতে থাকবে কিনা সেটা ঠিক বলা যাচ্ছে না, তাও তোমরা একটু দেখে রাখবে। এছাড়া যদি অন্য কোনো পরীক্ষা দাও, যেমন SSC, রেলওয়ে এবং আপকামিং সমস্ত এক্সাম, তোমাদের কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে সম্পূর্ণ মাত্রায় কিন্তু ভালো করে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে। এখানে প্রচুর মাত্রায় কারেন্টের ওপর জোর দেওয়া হচ্ছে, প্রায় প্রতিটা শিফটে 10টার ওপর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু চলে আসছে। এছাড়া NTPCতেও আগেও এসেছিলো, এবং SSC CHSL ভালো মাত্রায় কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে, আর যা প্রশ্ন এসছে তার বেশিরভাগটাই কিন্তু আমাদের পিডিএফ থেকে কমন ছিল। ঠিক আছে, তো অবশ্যই তোমরা জানুয়ারি থেকে অক্টোবর 2025-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু নিতে পারবে। যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নিতে পারো 20 টাকা প্রতি মাস হিসেবে।
এছাড়া 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সও অ্যাভেলেবেল রয়েছে, যেখানে 1200 কোশ্চেন রয়েছে এবং 50টা পেজের একটি জিস্ট দেওয়া রয়েছে। এই টোটালটা তোমরা কিন্তু পেয়ে যাবে 80 টাকার মধ্যে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স। আর তোমাদের বলে রাখি 2025-এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন সংখ্যা কিন্তু 450-র কাছাকাছি কিন্তু রয়েছে। এখানে যেহেতু প্রিলি এবং মেন্স দুটোকেই কভার করা হচ্ছে, তার জন্য কিন্তু প্রশ্ন সংখ্যা বেড়ে যাচ্ছে। সামনে এসএসসি জিডি নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে এবং যারা জিডি নিতে ইচ্ছুক রয়েছে 2024 এবং 2025-এর প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা কিন্তু নিতে পারবে 2024-এর ক্ষেত্রেও ₹50 এবং 2025-এর ক্ষেত্রেও ₹50। সুতরাং এই সমস্ত পিডিএফ তো অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন রয়েছে তোমরা প্রয়োজন মতো নিয়ে নেবে, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে এবং ইন্ডিয়ান হিস্ট্রি, এই তিনটে। এছাড়া আমাদের কাছে রেলওয়ে, এনটিপিসি বা আরপিএফ, এসআই, বায়োলজি কিন্তু ইম্পর্টেন্ট। আর আমাদের যে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম রয়েছে সেখানে সায়েন্সের ক্ষেত্রে, ঠিক আছে। এছাড়া আমাদের এসএসসি জিডি তো রয়েছে, যার যেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে। আর এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য এবং এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলো পরবর্তী প্রশ্নে ফিরে আসি। নেক্সট প্রশ্ন রয়েছে, নির্দেশমূলক নীতিসমূহ, আমাদের যে সংবিধানের যে নির্দেশমূলক নীতি বা যেটাকে আমরা সংক্ষেপে ডিপিএসপি বলে থাকি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এই যে নীতির যে ধারণা, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমাদের দেশের বিভিন্ন সংবিধানের অংশ বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। যেমন এই যে নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, যেটি কিন্তু নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এছাড়া ফান্ডামেন্টাল রাইট রয়েছে, ফান্ডামেন্টাল রাইট আমরা আমেরিকার সংবিধান থেকে নিয়েছি, ফান্ডামেন্টাল ডিউটি আমরা রাশিয়ার সংবিধান থেকে নিয়েছি, ঠিক আছে। এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা দেখে রাখবে। আয়ারল্যান্ডের সংবিধান থেকে গৃহীত যে অংশগুলো রয়েছে তার মধ্যে পড়ছে রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি। এটি ভারতীয় সংবিধানের একটি চতুর্থ অংশে কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ পার্ট 4-এ কিন্তু দেওয়া রয়েছে ডিপিএসপি সম্পর্কে। ধারা নম্বর 36 থেকে 51 নম্বর আর্টিকেলে কিন্তু দেওয়া রয়েছে এই ডিপিএসপি। রাজ্যসভার যে সদস্যদের মনোনয়ন পদ্ধতি, এটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। মানে আয়ারল্যান্ড থেকে কী কী নেওয়া হয়েছে, একটা তো ডিপিএসপি, এর একটি রয়েছে যেটা রাজ্যসভার সদস্যদের মনোনয়ন, অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভায় টোটাল 12 জনকে মনোনীত করে থাকে। আর এদের এই যে বিধানটা, এটা আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছি। এছাড়া রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি রয়েছে, সেটাও কিন্তু আমরা এই আয়ারল্যান্ডের সংবিধান থেকেই গ্রহণ করেছি। পরবর্তী প্রশ্ন আছে, কোন দেশ টানা দ্বিতীয়বারের মতো মহিলা কাবাডি বিশ্বকাপ 2025-এর শিরোপা জিতে নিয়েছেন? অবশ্যই এটা ভেরি ইম্পর্ট্যান্ট, যেহেতু এটা কিন্তু স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সে মরছে, তা আবার ভারত কিন্তু এখানে জয়লাভ করে নিয়েছে। ভারত এখানে জয়লাভ করেছে টানা দ্বিতীয়বারের মতো মহিলা কাবাডি বিশ্বকাপ 2025-এর শিরোপা। অবশ্যই ইম্পর্ট্যান্ট, সেকেন্ড টাইটেল এটা। কাকে হারিয়ে? অবশ্যই কিন্তু এখানে রয়েছে যে চাইনিজ তাইপেই, তাকেই কিন্তু হারিয়ে এখানে ভারত জয়লাভ করেছে এই মহিলা কাবাডি বিশ্বকাপ 2025। এবার আমরা দেখে নেব এই সম্পর্কিত তথ্য। এখানে বিজয়ী দল রয়েছে কে? আমাদের ইন্ডিয়া রয়েছে। রানার্স আপ কে রয়েছে? চাইনিজ তাইপেই। আয়োজন স্থান অর্থাৎ হোস্ট কান্ট্রি রয়েছে কারা? এটা কিন্তু বাংলাদেশের ঢাকাতে কিন্তু এটি আয়োজিত হয়েছিল এবং ভারতীয় যে কাবাডি দল রয়েছে তার অধিনায়ক বা ক্যাপ্টেন ছিল কে? ঋতু নেগি। অবশ্যই ইম্পর্ট্যান্ট এই সমস্ত তথ্য যেগুলো তোমাদেরকে এখানে দেওয়া হচ্ছে। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে না? তো স্বাধীনতার অধিকারের মধ্যে কোনটা পড়ে না? শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া অবশ্যই পড়ে। ভারতীয় সীমানার মধ্যে স্বাধীনভাবে চলাফেরা করা, অবশ্যই আমরা ভারতের যে কোনো জায়গায় চলাফেরা করতে পারি স্বাধীনভাবে। বাক মতামতের প্রকাশের স্বাধীনতা, আমরা যে কোনো বাক বা মতামত, আমরা আমাদের নিজস্ব মতামত সেটা সংবিধানের মাধ্যমে, অবশ্যই সংবাদপত্রের মাধ্যমে হোক বা আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক না কেন, আমরা প্রকাশ করতে পারি আমরা নিজেদের মতামত। এছাড়া ধর্ম প্রচারের স্বাধীনতা, এটা কিন্তু কখনোই আমাদের স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে না, কারণ ভারতে একটি শুধুমাত্র ধর্ম কিন্তু নেই। ভারত সম্পূর্ণ সমস্ত ধর্মের প্রতি কিন্তু তারা কিন্তু সমানভাবে কিন্তু শ্রদ্ধাশীল। যেহেতু ভারতের নিজস্ব কোনো ধর্ম নেই বা ভারত কিন্তু একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সমস্ত ধর্মের প্রতি কিন্তু সমান সৌহার্দ্য তারা কিন্তু প্রদান করে থাকে ভারতের। এখানে আমরা দেখে নেব যে সমস্ত ভারতীয়দের যে 6টি স্বাধীনতার যে অধিকার রয়েছে সেই সমস্ত তথ্য। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি বাক এবং মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে আমাদের। শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্রভাবে যে সমবেত হওয়ার যে স্বাধীনতা রয়েছে এটা, এবং আমরা কিন্তু সমিতি বা সংঘ সেটা কিন্তু গঠন করতে পারি, এটারও স্বাধীনতা আমাদের রয়েছে। তাছাড়া ভারতের সর্বত্র অবাধে চলাফেরা করার মতো যে স্বাধীনতা সেটাও আমাদের রয়েছে।
তাই বলে কিন্তু কোনো রকমের সেন্সিটিভ জায়গায় কিন্তু যাওয়া যাবে না, যেমন আমাদের যে সমস্ত বর্ডার লাইন রয়েছে, ইন্টারন্যাশনাল বর্ডার লাইন, সেখানে কিন্তু সমস্যা হতে পারে, কারণ সেখানে কিন্তু আমাদের সেন্সিটিভ এলাকা। পরবর্তী রয়েছে আমাদের ভারতের যে কোনো অংশে বসবাসের স্বাধীনতা আমাদের রয়েছে। আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, অবশ্যই আমরা দিল্লিতে থাকতেই পারি, এটা আমাদের স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ছে। যে কোনো বৃত্তি বা ব্যবসা অবলম্বন করার যে স্বাধীনতা, তো আমরা কিন্তু যে কোনো ব্যবসায় নিযুক্ত হতে পারি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এটা আমাদের স্বাধীনতার মধ্যেই পড়ছে। পরের প্রশ্ন আছে, ছৌ নৃত্য এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অবশ্যই তোমরা ইম্পর্টেন্ট দেখে রাখবে, ছৌ কিন্তু বর্তমানে এটি একটি ক্লাসিক্যাল ড্যান্স, অবশ্যই সেমি ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যেই পড়ে ছৌ, নবম ক্লাসিক্যাল ড্যান্স হিসেবে। টোটাল আমাদের 8টি ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে। তো ছৌ কিন্তু আমাদের তিনটে রাজ্যে দেখতে পাওয়া যায়। এই 3টে রাজ্যের মধ্যে একটা অপশান আমাদের দেওয়া রয়েছে, যেটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মধ্যে যে ছৌটা দেখতে পাওয়া যায় সেটা সবথেকে ব্যাপকভাবে জনপ্রিয় রয়েছে আমাদের পুরুলিয়া ছৌ। এছাড়া দেখা যায় ঝাড়খণ্ডে সরাইকেলা ছৌ দেখা যায়, এবং উড়িষ্যায় দেখা যায় ময়ূরভঞ্জ ছৌ। এই তিনটে কিন্তু ছৌ আমরা দেখতে পাই। এছাড়া আমাদের যে ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে, সবথেকে প্রাচীনতম ক্লাসিক্যাল ড্যান্স হচ্ছে ভারতনাট্যম, যেটা কিন্তু আমরা তামিলনাড়ু রাজ্যে কিন্তু দেখতে পাই। এছাড়া আমরা যদি বলি সবথেকে নতুনতম যে ক্লাসিক্যাল ড্যান্স সেটা কোনটা, সেটা হয়ে যাবে সাত্রিয়া, যেটা আমরা দেখতে পাই আসামে, যেটা 2000 সালে ফরমেশন হয়েছে। এছাড়া আমরা যদি দেখি কেরালার কিছু ক্লাসিক্যাল ড্যান্স, যেমন রয়েছে কথাকুলি বা মোহিনীআট্টম রয়েছে। উত্তরপ্রদেশের দিকে আমরা যদি দেখি তাহলে কত্থক পাবো, মণিপুরি পাবো মণিপুরে, ওড়িশায় পাবো ওড়িশি ড্যান্স, এছাড়া অন্ধ্রপ্রদেশে পাবো আমরা কুচিপুড়ি ড্যান্স। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু বিভিন্ন ক্লাসিক্যাল ড্যান্স কিন্তু পেয়ে যাব। চলো পরের প্রশ্ন আমরা আচ্ছা, এখানে আমাদের দেয়াই রয়েছে বিভিন্ন ধরনের ছৌ, যেমন পুরুলিয়া ছৌ যেটা পশ্চিমবঙ্গে রয়েছে, সরাইকেলা ছৌ যেটা আমাদের রয়েছে ঝাড়খণ্ডে, এবং ময়ূরভঞ্জ যেটা ওড়িশায় রয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, কোন ভারতীয় ব্যাংক চান্না শ্রীনিবাসালু শেট্টিকে নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছেন? তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি, আমরা অ্যাপয়েন্টমেন্টের থেকে একটি ক্লাস ইতিমধ্যে কিছুদিন আগেই নিয়েছি। অলরেডি 25,000 ছাত্রছাত্রী সেটাকে কিন্তু ভরসা পেয়েছি আমরা, তারা লাইক শেয়ার করেছে অনেক। অবশ্যই তোমরা যারা দেখোনি, এই ক্লাসটি কিন্তু সকলে দেখে নেবে। অ্যাপয়েন্টমেন্ট ক্লাস আমরা প্রতি মাসে একটা করে তোমাদের দিয়ে থাকি। যত গুরুত্বপূর্ণ সাম্প্রতিককালে নিয়োগ রয়েছে, সম্পূর্ণটা একটা ক্লাসের মাধ্যমে আমরা প্রোভাইড করি, আর এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন পরীক্ষায় কিন্তু থাকবে না। আর এখানে যে প্রশ্ন করা হয়েছে, যেটা ভারতীয় কোন ব্যাংকে চান্না শ্রীনিবাসালু শেট্টি ইনি নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটার আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, এটার হেডকোয়ার্টার মুম্বাই মহারাষ্ট্রে অবস্থান করছে, এবং এটি 1955-এ এটি প্রতিষ্ঠিত হয়েছিল। আর তোমাদের বলে রাখি, এটা কিন্তু আমরা আমাদের ব্যাংকিং সেক্টরে কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে, যেমনটা তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নেব এসবিআই সম্পর্কিত তথ্য। এসবিআই এর পূর্ব নাম বা প্রতিষ্ঠা কবে হয়েছে? অবশ্যই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, এর পূর্ব নাম ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার। এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1955, যেমনটা তোমাদের বলেছি, এবং পরবর্তীকালে এই যে ইম্পেরিয়াল ব্যাংক, যার নাম পরিবর্তন করে রাখা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটারও কিন্তু জাতীয়করণ হয়েছে। কত সালে এর জাতীয়করণ হয়েছে? এটা জাতীয়করণ হয়েছিল 1955 সালে। এই যে আমাদের পার্লামেন্টারি অ্যাক্ট রয়েছে, এই পার্লামেন্টারি অ্যাক্টের মাধ্যমে কিন্তু এই আগে নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, আর এটারই পরবর্তীতে জাতীয়করণও হয়েছে 1955-তে, এবং এর নাম পরিবর্তন হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে। পরবর্তী রয়েছে, এটি ছিল ভারত সরকারের দ্বারা জাতীয়করণ হওয়া প্রথম ব্যাংকগুলির মধ্যে একটি। টোটাল কিন্তু 14টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কিন্তু জাতীয়করণ করা হয়েছিল, তার মধ্যে এসবিআই কিন্তু ছিল এর মধ্যে। এর প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার অবস্থান করছে মহারাষ্ট্রের মুম্বাই শহরে। যদি ভালো লাগে একটা লাইক এখনই হয়ে যাক, এবং সাবস্ক্রাইব করে রাখবে যারা করনি। এর ট্যাগলাইনও রয়েছে, কি রয়েছে? দ্য ব্যাংকার টু এভরি ইন্ডিয়ান, পিওর ব্যাংকিং, নাথিং এলস, উইথ ইউ অল দ্য ওয়ে, এটি রয়েছে এসবিআই এর ট্যাগলাইন। পরবর্তী প্রশ্ন রয়েছে, নোয়াখাই যে উৎসব বা ফেস্টিভ্যালটি রয়েছে, এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? পরীক্ষায় প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে, সেটা এসএসসি হোক, রেলওয়ে হোক, আমাদের রাজ্যের এক্সাম হোক, এটা তোমাদের স্ট্যাটিস্টিকের মধ্যেই পড়ে। আর আমাদের স্ট্যাটিস্টিকের পিডিএফেও তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল, ফেয়ার, বিভিন্ন গুরুত্বপূর্ণ ড্যান্স, আর্ট অ্যান্ড কালচার সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে। এখানে কিন্তু নোয়াখাই ফেস্টিভ্যাল, এটি কিন্তু উড়িষ্যা রাজ্যের সাথে সম্পর্কিত হয়ে যাবে। অপশান নম্বর সি রাইট অ্যান্সার। আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ আরও উৎসব রয়েছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালের মধ্যে পড়ছে পয়লা বৈশাখ, এছাড়া রয়েছে পাঞ্জাবের বৈশাখী, আসামের বিহু রয়েছে, মহারাষ্ট্রের গুড়ি পাওড়া,
এছাড়া তামিলনাড়ু রয়েছে পুথান্ডু, আর তামিলনাড়ু কিন্তু আমাদের এখানে কিন্তু পুথান্ডু, ঠিক আছে। আর তামিলনাড়ু থেকে একটা মার্শাল আর্ট রয়েছে, যেটা সম্প্রতি তোমাদের গতকাল যে এক্সাম হয়েছে ডব্লিউপি, সেখান থেকে প্রশ্ন এসেছিল যে জাল্লিকাট্টু, জাল্লিকাট্টু এটা কোথাকার মার্শাল আর্ট বা কোথাকার এটা দেখা যায়। তো রাইট অ্যান্সার কিন্তু তামিলনাড়ু, ঠিক আছে। অলরেডি এটা আমাদের স্ট্র্যাটেজিকের পিডিএফও দেওয়া রয়েছে। পরবর্তী আমরা দেখব কেরালা। কেরালায় কিন্তু বিশু যে ফেস্টিভ্যাল রয়েছে আমরা এটা দেখতে পাই। পরবর্তী রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, যেখানে কিন্তু উগাদি ফেস্টিভ্যালটা অত্যন্ত এটা কিন্তু প্রচলিত রয়েছে এবং অত্যন্ত এটা জনপ্রিয় একটি ফেস্টিভ্যালের মধ্যে পড়ছে। আর এটা কিন্তু উগাদি যেটা রয়েছে এই অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় এটা পালন করা হয়, তার সাথে সাথে কর্ণাটকেও এটা কিন্তু পালিত হয়। আর এই প্রশ্নটা অলরেডি এসএসসি এবং রেলওয়েতে প্রচুর পরিমাণে কিন্তু এটা রিপিট হয়েছে। পরের প্রশ্ন, ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? এটা আমাদের আর্ট অ্যান্ড কালচারের প্রশ্ন। তো ওস্তাদ আমাদের রয়েছে আমজাদ আলী খান, ইনি সরোদের সাথে সম্পর্কিত। তো আমরা দেখে নেব বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সরোদ প্লেয়ার রয়েছেন তাদের সাথে যুক্ত, অথবা বিভিন্ন যে এক্সপোনেন্টগুলো রয়েছে তাদের সাথে যুক্ত ব্যক্তিগণ। ফার্স্টে আমরা দেখে নিচ্ছি পণ্ডিত রবিশঙ্কর। পণ্ডিত রবিশঙ্কর কিন্তু তিনি সেতারের সাথে সম্পর্কিত। ওস্তাদ জাকির হোসেন তিনি তবলার সাথে সম্পর্কিত। ওস্তাদ বিসমিল্লাহ খান তিনি সানাইয়ের সাথে সম্পর্কিত রয়েছেন। শিবকুমার শর্মা রয়েছেন সন্তুরের সাথে। হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ ইনারা কিন্তু বাঁশির সাথে সম্পর্কিত রয়েছেন। সম্পূর্ণটা এখানে যে কটা দেওয়া রয়েছে সবকটা পরীক্ষায় আসা এবং মোস্ট রিপিটেড কোশ্চেন এগুলো, ঠিক আছে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর প্রশ্ন যদি তোমাদের আসে ভালো মাত্রায় যদি প্রশ্ন আসে তো এইগুলোই আসবে, সহজ হোক বা কঠিন হোক এর মধ্য থেকেই প্রশ্ন কিন্তু তোমাদের চলে আসবে। পরবর্তী প্রশ্ন আছে, কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেন? তো সকারি উপাধি গ্রহণ করেছিলেন কে? এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি কিন্তু শকদেরকে পরাজিত করেছিলেন এবং তাদেরকে কিন্তু বহিষ্কার করেছিলেন, এই জন্যই কিন্তু তাকে সকারি উপাধিটি কিন্তু দেওয়া হয়েছিল। তো অপশান নম্বর বি রাইট অ্যান্সার হবে। এবার আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি এবং তাদের উপাধি। যেমন চন্দ্রগুপ্ত মৌর্য, তার যে উপাধি ছিল সেটা স্যান্ড্রোকুটেস। এছাড়াও রয়েছে বিন্দুসারের উপাধি রয়েছে অমিত্রাঘাত বা শত্রুহন্তা। এছাড়া রয়েছে সমুদ্রগুপ্ত, যাকে আমরা ভারতের নেপোলিয়ন বলে থাকি। কবিরাজ উপাধিতে বিখ্যাত রয়েছেন এই সমুদ্রগুপ্ত। এবং এলাহাবাদ বসতি হরিসেনের, সেখান থেকে আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে বিস্তারিত জানতে পারি। হর্ষবর্ধনের যে উপাধি রয়েছে সেটা কিন্তু শিলাদিত্য রয়েছে হর্ষবর্ধনের উপাধি। কনিষ্কের উপাধি রয়েছে দ্বিতীয় অশোক, কিন্তু বলা হয়ে থাকে কাকে না কনিষ্ককেই বলা হয়ে থাকে। এবং আমাদের যে দিল্লি সুলতানের যে প্রথম বংশ দাস বংশ, যার প্রতিষ্ঠাতা করেছিলেন কে? এই কুতুবউদ্দিন আইবক, যিনি কিন্তু মোহাম্মদ ঘুরির একজন দাস ছিলেন, তার যে উপাধি রয়েছে লাকবক্স, ঠিক আছে। তিনি দানশীলতার জন্য তাকে এই উপাধিটি দেওয়া হয়েছিল। তো এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তোমাদের এই যে ভিডিওটা এটা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে, একটু সময় ধরে তোমাদেরকে অবশ্যই দেখতে হবে যদি ভালো মাত্রায় প্রশ্ন তোমরা কমন পেতে চাও বা পরীক্ষায় ভালো পারফরমেন্স করতে চাও। তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই ক্লাসগুলো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। চলো পরের প্রশ্ন দেখি, রাজতরঙ্গিনী এবং হর্ষচরিত এর রচয়িতা হলেন কে? তো আমরা জানি যে রাজতরঙ্গিনী যেটা কিন্তু কলহনের রচয়িতা, যেখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস কিন্তু জানতে পারি। এছাড়া হর্ষচরিত যেটা কিন্তু বানভট্টের লেখা। সুতরাং অপশান নাম্বার এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এই ধরনের আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে, তাদের নামগুলো দেখি। যেমন অর্থশাস্ত্র রয়েছে কৌটিল্য, চাণক্যের, এটা কিন্তু চাণক্যেরই নাম কিন্তু কৌটিল্য, এর আরেকটা নাম রয়েছে বিষ্ণুগুপ্ত। এই তিনটে নামই কিন্তু একজনই ব্যক্তি, এই কৌটিল্য। এটা কিন্তু কার লেখা? অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা। পরবর্তী রয়েছে ইন্ডিকা গ্রন্থটি কিন্তু মেগাস্তিনিসের লেখা। হর্ষচরিত লেখাকার অবশ্যই বানভট্টের লেখা। রামচরিত মানস কার লেখা? তুলসীদাস। রামচরিত গ্রন্থের রচয়িতা কে? সন্ধ্যাকার নন্দী। আর রামচরিত মানস বলা হলে কিন্তু হয়ে যাবে তুলসী দাস। পরবর্তী রাজতরঙ্গিনী রয়েছে কলহনের লেখা, এবং আকবরনামা যেটা রয়েছে এটি আবুল ফজলের কিন্তু লেখা রয়েছে আকবরনামা। তো অবশ্যই কিন্তু এই সমস্ত সম্পূর্ণ তথ্য তোমরা একটু দেখে রাখবে, আর এই সবগুলো কিন্তু অলরেডি আমাদের স্ট্র্যাটেজিকের পিডিএফও দেওয়া রয়েছে। আর এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে একটা প্রশ্ন সম্ভবত গতকালে ডব্লিউবিতে এসেছিল, ঠিক আছে। তো এই আকবরনামা বা আইনি আকবরী দুটোই কিন্তু আবুল ফজলের লেখা, দেখে রাখবে। পরের প্রশ্ন, কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল? তো তরাইনে যে টোটাল তোমাদের দুটো কিন্তু যুদ্ধ হয়েছিল গুরুত্বপূর্ণ। ফার্স্টে রয়েছে ফার্স্ট তরাইনে যে যুদ্ধ, যেটা 1191-তে হয়েছিল কাদের মধ্যে? এখানে কিন্তু তোমাদের যে পৃথ্বীরাজ এবং মোহাম্মদ ঘুরির মধ্যে কিন্তু হয়েছিল। আর এই দুটো যুদ্ধ যে হয়েছিল তরাইনের 1191-তে একটি, 1192-তে একটি।
প্রথম তরাইনের যুদ্ধে এখানে তোমাদের যে পৃথ্বীরাজ তিনি কিন্তু এখানে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ রয়েছে এখানে কিন্তু মোহাম্মদ ঘুরি কিন্তু তিনি জয়ী হয়েছিলেন। ঠিক আছে, তো দুটোই দেখে রাখবে। পরের প্রশ্ন, আচ্ছা এখানে দেখব যে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191-তে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192, পানিপথের প্রথম যুদ্ধ কিন্তু 1526 সালে, যেখানে বাবর কিন্তু জয়লাভ করেছিলেন। আর এখান থেকে দেখে রাখবে যুদ্ধের ক্ষেত্রে প্রথম আগ্নেয়াস্ত্র বা কামান ব্যবহার করেছিল কোন সম্রাট, যেটা কিন্তু এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যেটা 1526-এর পানিপথের প্রথম যুদ্ধেই তিনি এটা অ্যাপ্লাই করেছেন। পরবর্তী রয়েছে খানুয়ার যুদ্ধ, যেটা 1527 সালে হয়েছিল। নেক্সট আছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ, যেটা 1556-তে হয়, এবং হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576-এ। নেক্সট আছে পলাশির যুদ্ধ, যেখানে কিন্তু 1757 সালে এই পলাশির যুদ্ধ কিন্তু হয়েছিল নদিয়ার পলাশিতে, সিরাজউদ্দৌলার সাথে রবার্ট ক্লাইভের মধ্যে। ঠিক আছে, যেখানে রবার্ট ক্লাইভ কিন্তু জয়লাভ করেছেন। পরীক্ষা কিন্তু ডাইরেক্ট তোমাদের তারিখটা চলে আসে পলাশির যুদ্ধ, যেটা কিন্তু 23শে জুন 1757-তে হয়েছিল। এটাও দেখে রাখবে, তারিখটা পরীক্ষায় অনেকবার চলে আসে, 1757। পরের প্রশ্ন দেখবো আমরা কম্পিউটার থেকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। নিচের কোনটি কম্পিউটারের উপাদান নয়? তো আমরা এটা দেখেই বুঝতে পারবো যে মেমোরি যেটা রয়েছে, টোটাল দুই ধরনের মেমোরি হয়, র্যাম রম যে সিস্টেম রয়েছে, এছাড়া ALU যেটা কিন্তু অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট এর ফুল ফর্ম, এছাড়া রয়েছে CPU, এবং এই তিনটেই কিন্তু আমাদের কম্পিউটারের অংশ, বাট কাগজ কিন্তু কোনো রকমভাবে কম্পিউটারের অংশ নয়। ঠিক আছে, আর কম্পিউটারে যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো থেকে প্রশ্ন চলে আসে, ইনপুট কোনগুলো, যেগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারকে ইনপুট দিয়ে থাকি, সেগুলো কোনগুলো, যেমন মাউস, কিবোর্ড, এগুলোর মাধ্যমে। আউটপুট কোনগুলো, যেমন প্রিন্টার বা জেরক্স মেশিন যেগুলো রয়েছে, এগুলো আউটপুট হিসেবে আমরা কিন্তু এগুলো পাচ্ছি। নেক্সট আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ ফুল ফর্ম রয়েছে কম্পিউটার থেকে, যেমন CPU এর ফুল ফর্ম রয়েছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। নেক্সট আছে র্যাম রয়েছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম রয়েছে রিড অনলি মেমোরি। নেক্সট আছে ইউআরএল রয়েছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এবং WWW এর ফুল ফর্ম, অনেকবার এটা WWতে এসছে, যেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কিন্তু এর ফুল ফর্ম রয়েছে। সবকটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার প্রশ্ন। নেক্সট আছে প্রজেক্ট টাইগার কোন জাতীয় উদ্যান থেকে শুরু হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, VVI ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটা অনেকবার কিন্তু এটা আমাদের প্রশ্ন WP এবং অন্যান্য এক্সামও চলে এসছে। আর এটা কিন্তু আমাদের পরিবেশের সাথে সম্পর্কিত, অর্থাৎ পরিবেশ বিজ্ঞান বা আমাদের এনভায়রনমেন্টাল যে সায়েন্স রয়েছে সেটা থেকে। অবশ্যই কিন্তু তোমাদের প্রতিটা ক্লাস একদম সিলেবাসকে মেনটেন করে করা হচ্ছে, তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেশি মাত্রায় শেয়ার করবে, লাইক করবে, তাহলে কিন্তু তোমরা ডেইলি কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবে পরপর। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে উত্তরাখণ্ডে অবস্থান করছে জিম করবেট ন্যাশনাল পার্ক। এই যে জিম করবেট ন্যাশনাল পার্ক রয়েছে, এখান থেকেই স্টার্টিং হচ্ছে প্রজেক্ট টাইগারের। পরীক্ষায় কিন্তু চলে আসে কত সালে? প্রজেক্ট টাইগার কিন্তু লঞ্চ হয়েছিল 1973-এ। 1973 সালে এটা লঞ্চ হচ্ছে এই জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডে আমাদের রাজ্যে অবস্থান করছে, ভারতের। এছাড়া জলদাপাড়া রয়েছে, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অবস্থান করছে, তাই না? রণথম্বর এটা কোথায় অবস্থান করছে? রণথম্বর যেটা রাজস্থানে অবস্থান করছে। এটি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, এটা কোথায় অবস্থান করছে? আসামে অবস্থান করছে। এই সমস্ত কিছু আমাদের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, টাইগার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সব আমাদের স্ট্যাটিস্টিকের PDF-এ দেওয়া রয়েছে। তো আমরা দেখে নেব এখানে প্রজেক্ট টাইগার, যেটা উদ্বোধন করা হয়েছে 1 এপ্রিল 1973। লক্ষ্য কী রয়েছে? এখানকার লক্ষ্য রয়েছে বাঘের সংরক্ষণ এবং তাদের বাসস্থানকে রক্ষা করা। নেক্সট আছে প্রথম টাইগার রিজার্ভ কোনটা? ভারতের প্রথম টাইগার রিজার্ভ, এবং যেখান থেকেই এটার উৎপত্তি হচ্ছে এই টাইগার, ভারতের যে কী বলে ওটা, প্রজেক্ট টাইগার। তো এটারই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে এই জিম করবেট ন্যাশনাল পার্ক। এখানেই হচ্ছে ভারতের প্রথম টাইগার রিজার্ভের স্থাপনা। নেক্সট প্রশ্ন কী আছে? 1902 সালে প্রথম বৈদ্যুতিক এয়ার কন্ডিশনিং ইউনিট আবিষ্কারের জন্য নিচের কাকে এয়ার কন্ডিশনিংয়ের জনক বলা হচ্ছে? তো রাইট অ্যান্সার আমাদের কিন্তু হয়ে যাবে অবশ্যই অপশান নাম্বার সি, উইলসন ক্যারিয়ার। তিনি কিন্তু এখানে বৈদ্যুতিক এয়ার কন্ডিশনিং ইউনিট আবিষ্কার করার জন্যই তাকে কিন্তু 1902 সালে তিনি এটি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, নামটা মনে রাখবে, উইলসন ক্যারিয়ার। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তার পিকচার। পরবর্তী প্রশ্ন আছে, আচ্ছা এখানে আমরা দেখে নেবো আরও কিছু গুরুত্বপূর্ণ আমাদের, যেমন এটা কিন্তু তোমাদের কোন টপিকটা পড়ছে, এটা কিন্তু আবিষ্কারক। ঠিক আছে, ইনভেনশন যেটা রয়েছে। আচ্ছা টেলিফোনের আবিষ্কর্তা কে রয়েছেন? আলেকজান্ডার গ্রাহাম বেল কিন্তু রয়েছেন টেলিফোনের আবিষ্কর্তা। বৈদ্যুতিক বাল্ব এখানে কিন্তু আবিষ্কার করেছেন কে? থমাস আলভা এডিসন। পেনিসিলিনের আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং।
প্রিন্টিং প্রেস এর আবিষ্কার করেছেন কে? জোহানেস গুটেনবার্গ। তেজস্ক্রিয়তার যেটা কিন্তু তেজস্ক্রিয়তা এককও চলে আসে, ঠিক আছে, তেজস্ক্রিয়া একক কিন্তু তোমাদের কুরি বা বেকারেলও কিন্তু বলা হয়ে থাকে। আর এটা কিন্তু আবিষ্কার করেছেন কে? মেরি কুরি এবং পিয়েরি কুরি। বেকারেল কিন্তু এর ইউনিট। পরের প্রশ্ন কী আছে দেখে নেব। আর প্রতিটা কিন্তু আমাদের আবিষ্কারক এগুলো সবই কিন্তু আমাদের স্ট্র্যাটেজিক যে পিডিএফ রয়েছে সেটাই দেওয়া আছে। তোমাদের বারবার কেন বলছি স্ট্র্যাটেজিকের সম্পর্কে, এটা কিন্তু সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জন্যই কিন্তু এটা তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই এর রেপো রেট বৃদ্ধি করেছে, যেটা 1 ডিসেম্বর 2025 তারিখ থেকে নতুন রেপো রেট কত হয়েছে সেটা তোমাদের প্রশ্ন রয়েছে। আর এটা আমাদের যে টপিক রয়েছে সেই টপিকটা কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন? এটা ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এটি, ঠিক আছে। তো আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? এটা আরবিআই বা ব্যাংক থেকে আসছে। এটা কিন্তু একদম সম্প্রতি একদম কারেন্টের টপিক, তোমরা বুঝতেই পারছো। আর এই প্রশ্নটা একটু টাফও আছে, কারণ এই ধরনের প্রশ্ন আমাদের এসএসসি এবং রেলওয়েতে চলে আসে। তো অবশ্যই দেখে রাখবে, যদি প্রশ্ন কঠিন করার চেষ্টা করে তো এটা আসবে। তো 1 ডিসেম্বর 2025 নতুন যে রেপো রেট সেটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার 6.50%। অপশন নাম্বার এ। আরবিআই সম্পর্কে যদি আমরা একটু দেখে নিই, আরবিআই যেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1935-এ, 1 এপ্রিল 1935। এটার হেডকোয়ার্টার মুম্বাই মহারাষ্ট্রে অবস্থান করছে, এবং এটা কিন্তু যে জাতীয়করণ হয়েছিল যেটা কিন্তু 1949-এ, ঠিক আছে। আর এটাও দেখে রাখবে যে বর্তমান গভর্নর কে রয়েছে আরবিআইয়ের, অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, কারণ অলরেডি আমরা অ্যাপয়েন্টমেন্টের যে টপিক রয়েছে সেই ভিডিওতে সম্পূর্ণটা কভার করেছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। পরের প্রশ্ন রয়েছে এনইপি। আমাদের যে এনইপি রয়েছে, নিউ এডুকেশন যে পলিসি রয়েছে, ন্যাশনাল এডুকেশন পলিসি, সরি নিউ নয়, এটা ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা রয়েছে 2020, যেটা দেখতে পাচ্ছ। প্রশ্ন করা হয়েছে 2020 এই শিক্ষা সংক্রান্ত কোন পূর্ববর্তী নীতি প্রতিস্থাপন করা হয়েছে? তো অবশ্যই এখানে কিন্তু দেখে নিতে হবে 1986 সালের যে নিয়ম ছিল সেই নিয়মকেই কিন্তু এখানে প্রতিস্থাপন করা হয়েছে, যেটা এনইপি 2020 বলা হচ্ছে শিক্ষা সংক্রান্ত। এখানে আমরা দেখব যে নতুন নীতির লক্ষ্য হলো দেশের স্কুল এবং উচ্চশিক্ষা ব্যবস্থার রূপান্তরমূলক সংস্কারের পথকে প্রশস্ত করা, এবং এই নীতিটি 1986 সালের পুরনো যে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন যেটা এনইপি ছিল সেটাকেই কিন্তু এনপিই যেটা রয়েছে আমাদের সেটাকেই কিন্তু প্রতিস্থাপনতা রিপ্লেস করা হচ্ছে। এছাড়াও ভারতে 1968 এবং 1986 সালের দুটি পূর্ববর্তী শিক্ষানীতিও কিন্তু ছিল এর আগে। সুতরাং এটা যদি আমরা একটু সংক্ষেপে বলি তাহলে কিন্তু দেখে নেব যে এটা 1968 এবং 1986 এর আগেও কিন্তু আমাদের শিক্ষা সংক্রান্ত নীতি ছিল, কিন্তু 1986 সালের যে পুরনো ন্যাশনাল পলিসি অফ এডুকেশন ছিল সেটাকেই কিন্তু রিপ্লেস করে নতুন যে আমাদের শিক্ষা সংক্রান্ত আইন আসছে যেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এটাই হলো আমাদের সারসংক্ষেপ, ঠিক আছে, এখানে বেশি কিছু দেখার দরকার নেই। পরের প্রশ্ন আছে, ভারতের সংবিধানের লিঙ্গের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ কোন অনুচ্ছেদে এটি বলা হয়েছে? তো জেন্ডার সংক্রান্ত যে আমাদের অনুচ্ছেদ রয়েছে, তো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? অনুচ্ছেদ নাম্বার 15, 15 নম্বর আর্টিকেল এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, যে লিঙ্গের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য নিষিদ্ধ কিন্তু করা হয়েছে আর্টিকেল নাম্বার 15-এ। জেন্ডার অ্যাওয়ারনেস থেকে কিন্তু এই প্রশ্নটা তোমাদের হতে পারে, যেটা কিন্তু একদম জেন্ডার অ্যাওয়ারনেস এবং তার সাথে সাথে এটা আমাদের পলিটিরও কিন্তু একটি প্রশ্ন, ঠিক আছে। তো যদি ভালো লাগে আমাদের একদম কিন্তু প্রপার একদম সিলেবাস যে রয়েছে যেটা WBSSC প্রোভাইড করেছে সেই সিলেবাসকে মেনটেন করেই কিন্তু তোমাদের 20টা গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু এখানে হচ্ছে। 20টা প্রশ্নপত্র নিয়ে আজকে ক্লাসটা কমপ্লিট হলো। এই 20-র মধ্যে কত স্কোর হচ্ছে সেটা তোমরা জানাতে পারো, এবং পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য এবং পরপর ক্লাসগুলো তাড়াতাড়ি আসার জন্য তোমাদের একটা কাজই করতে হবে, লাইক এবং শেয়ার করতে হবে। সাবস্ক্রাইব যারা করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে। টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে পেয়ে যাবে। এছাড়াও কিন্তু আমাদের আরও গুরুত্বপূর্ণ কিছু ক্লাস যেগুলো কিন্তু আসবে, যেমন কীরকম ক্লাস, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অ্যাপয়েন্টমেন্ট ক্লাস অলরেডি আমরা দিয়ে দিয়েছি, যারা দেখোনি দেখে নেবে, ওখান থেকে প্রশ্ন 100% একটা কনফার্ম থাকবে। এছাড়া স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স একটা হয় যেগুলো কারেন্টের সাথে সম্পর্কিত, এবং স্পোর্টস জিকে একটা হয় যেটা একদম স্পোর্টস জিকে সাথে সম্পর্কিত। কী ধরনের জিকে? যেমন কোনো একটা খেলোয়াড় রয়েছে যেমন সৌরভ গাঙ্গুলি, এই সৌরভ গাঙ্গুলির যে আত্মজীবনী রয়েছে সেটার নাম কি? যেমন রয়েছে সচিন তেন্ডুলকর, কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? 2014-তে। সবথেকে ইয়ংগেস্ট ক্রিকেট খেলোয়াড় যিনি ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন কে? 2014-তে সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম কি? এই ধরনের যে স্ট্র্যাটেজিগুলো, বা সচিন তেন্ডুলকর কোন খেলার সাথে সম্পর্কিত, কোনো একজন ইতালিয়ান ওপেনের সাথে সম্পর্কিত একটা ব্যক্তির নাম কি? নীরজ চোপড়া
কোন খেলার সাথে সম্পর্কিত? এই ধরনের যে প্রশ্নগুলো যেগুলো স্ট্যাটিক জিকের স্পোর্টস যে টপিকটা রয়েছে সেটা থেকে কিন্তু এই ধরনের প্রশ্নই চলে আসে। আর স্ট্যাটিক জিকের স্পোর্টস কারেন্ট যদি বলা হয় সেক্ষেত্রে তোমাদের আলাদা ধরনের প্রশ্ন হবে। যেমন আইসিসি 2024 কে জিতেছে, কোন দেশ জিতেছে, কোথায় হয়েছে, আইসিসি 2025 কোথায় হয়েছে, কে জিতেছে, কে রানার্স আপ হয়েছে, এই ধরনের প্রশ্ন। সুতরাং টপিক ওয়াইজ কিন্তু ক্লাস খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে। এর সাথে সাথে এটা অ্যাডিশনাল, ঠিক আছে? তার জন্য তোমাদের একটা লাইক আরও এক্সট্রা কিন্তু এই ক্লাসটাতে করে দিতে হবে, ঠিক আছে? এবং তোমরা কিন্তু এই ধরনের আর কী কী ক্লাস পাবে, যেমন আর্ট অ্যান্ড কালচার রয়েছে, কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, কে কোন ঘরানার সাথে যুক্ত রয়েছে, এছাড়া কে কোন নৃত্যের সাথে যুক্ত রয়েছে, কোন রাজ্যের কী ফেয়ার বা ফেস্টিভ্যাল রয়েছে, কোথায় কোনটা পালন করা হয়, এই ধরনের যে গুরুত্বপূর্ণ আরও ক্লাস রয়েছে। এছাড়া ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, ভূগোল থেকে, পলিটি থেকে, ইকোনমিক্স থেকে, এই ধরনের সাবজেক্ট ওয়াইজ ক্লাসও কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে। আর তোমাদের জন্য আজকে একটা হোমওয়ার্কের কোশ্চেন থাকছে ইন্ডিয়ান পলিটি বা কনস্টিটিউশন থেকে, যে রাইট টু ইকুয়ালিটি বা সমতার যে অধিকার রয়েছে এটা সংবিধানের কত নম্বর আর্টিকেলে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এখানে 4টে অপশান তোমাদের দেওয়া হলো। এই 4টে অপশানের মধ্যে কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে, কোনটা এই সমতার আর্টিকেলের মধ্যে পড়ছে, তো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর 1 মিনিট তোমাদের একটু বলে দিই, তোমাদের জিকে তো আমি করিয়ে দিচ্ছি, এবং ম্যাথের জন্য যারা বলছো যে ম্যাথের যে একটা সলিউশন দেওয়ার, তো ম্যাথের জন্য এই বইটা তোমরা দেখতে পারো, যেটা কিন্তু ছায়া কম্পিটিটিভ ম্যাথমেটিক্স, যেটা আমাদের ডব্লিউবি থেকে যত প্রশ্ন এখান থেকে চলে আসে, এবং আমাদের ডব্লিউবিপি অর্থাৎ ডব্লিউবি এসএসসিরও সমস্ত প্রশ্ন তো তোমরা এখানেই পেয়ে যাবে। যেমন পিএসসিরও সমস্ত ম্যাথমেটিক্সের যে প্রশ্ন এই বই থেকে কিন্তু প্রায় চলে আসে। এছাড়া রিজনিং যেটা রয়েছে তোমরা কিন্তু এটা দেখতে পারো, যেটা রিজনিংয়ের জন্য বেস্ট বই রয়েছে আর এস আগরওয়ালের। সমস্ত লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এবং পিএসসি ক্লাস 3 এবং মেন্স এক্সামের জন্য কিন্তু এই বই দুটি গুরুত্বপূর্ণ রয়েছে, লীলা রয় এবং তপতি পাবলিকেশন, যেটা তোমরা এই বই দুটো দেখতে পারবে। ডিসক্রিপশন বক্সে কিন্তু এই সমস্ত বইয়ের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো। এছাড়া সমস্ত গুরুত্বপূর্ণ যে নতুন নতুন নোটিফিকেশান, নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি, অ্যাডমিট কার্ড হোক বা বিভিন্ন লিঙ্ক, বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট হোক, সব কিছু তোমরা একদম সঙ্গে সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাই জন্য টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সকলে তোমরা যুক্ত থাকবে এখানে, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এটাতেও যুক্ত থাকবে। এছাড়া এই নম্বরে যোগাযোগ করবে, যে কোনো পিডিএফের যদি প্রয়োজন হয় এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে। স্ট্র্যাটেজিকে সকলে নেওয়ার চেষ্টা করবে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এছাড়া রয়েছে আমাদের কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ সমানভাবে। তো চলো, তোমাদের পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।